আজকের গল্প তেজস্মিতা মুর্তজা রচিত অবরুদ্ধ নিশীথ। বাড়িতে শুধু 3 জন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেইন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে তা যেন শুষে নিচ্ছিল অন্তু। এক দৃষ্টে চেয়েছিল বাহিরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনে তুষে ছিটে পড়ছিল। অন্তিকাজ 3 দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত 2টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি, আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন। রাবেয়া সেদিন অন্তুর ঘরেই ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নাম্বারে ডায়াল করলো, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল। কেন জানি কান্নারা বাদ মানছিল না। কান্নার তোরে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কিসব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেডসাইড টেবিলের ওপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে। বিছানায় কম্বল ছড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা। তরু এলো না। গলা উঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে কাল রাতে? তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো। 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2-3 রাত বাকি নির্বাচনের। চারিদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির ওপর আছে। লোক মারফত খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবিলার জন্য। তবে হাঙ্গামা নির্বাচনের পরে হলে সুবিধা হয়, আর সেটা শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে যাবে। কফি গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বলল, তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও তৈরি হও। যাব না আমি, আর এমনিতেও মাঝার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল, এই জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না, তৈরি হয়ে নাও। আমি যাব না। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান? ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলছে দিন দিন, তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন এটা ভাবতেও নিজের উপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার ওপর? ও বাড়ি নিয়ে যাবার অফার করে? যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধিই সীমাবদ্ধ। কিন্তু এটা শুধুই নিজের পরিবারের জন্য বরাদ্দ, যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা। গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়েও কি করতে পারে।
আর এবারও ফিরে যা করবে আশা করি আমার উপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসায় একটু চিড় ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চিড় ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়েই গিয়েছে তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে এটা আর অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে। যেবার আমি প্রথম ছাত্রনেতা নির্বাচন হয়েছিলাম মাঝারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতা শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয় বছরে ওদের থেকে। কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো শত্রুতা কারা পুষছে? আর এর সমাধান কি? কোনো সমাধান নেই, এভাবেই যতদিন চলে। আর এরপরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব বোধহয় আমি। রিমি আর এক মুহূর্তও দাঁড়ালো না, তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক, উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক, ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনের দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপরে ছাইরঙা শার্ট পরেছে, কোলে কোয়েল। কবির ঢুকেই কপালে হাত ঠুকে সালাম করলো, ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ভ্রুকুচকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলে যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চলে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন, তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে। তুলে কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ওগালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেলল। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনো দিন ভালো হবে না। তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে, তারপরেও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, ন্যাকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধ ভাঙা স্বরে জিজ্ঞেস করলো, জয় ওই মাছগুলোকে বের করে ঠেলি আমি, বের করে দাও একটাকে। জয় মাথা নাড়ল। তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দেই। শয়তানে লাড়ে তোকে? শয়তানকে আমি লাড়ি, এইটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। শ্রীমান্তকে মেরেছিস? জয় সোফায় পাতুলে বসে বলল, না। সুন্দর মতো জিজ্ঞাসা করেছি, কেন মেরেছিস তুলিকে? তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই সেরার মতো, তো বউ পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগাই আসছি। পরে বাপের মার খাওয়া দেখি এই কোয়েলের ডিম কাদা ধরলো, তারে নিয়ে যাইয়া অ্যাকোরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম মাঝহাট শালার পায়ে নাকি খাঁটি স্টেনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা নয়। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরায় তো সবাই, এইটুকুই যথেষ্ট। মাঝহার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কালটাইল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো, তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেহরের সময় খাইছিলাম, আসলেই চরম খিদা লাগছে। ধুর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনারা তো আহ্লাদ আসে কোত্থেকে? জয় নির্লজ্জের মতো হাসল, দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে।
হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমিয়া কাজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিত। যে জয়ের উপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছে মিছে মিল বজায় রাখছে হামজাকে চালাতে। জয় রিমির নাটক বুঝো কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হে হে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়ন দিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, টারামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙ্গুল দিয়ে কাচের উপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর একটা জোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশটি একটা কিনেছে কেন তেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকোরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকেই আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাবো, যাব ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে এক কোপে তোরে বলি দেব, তোরের বাচ্চা। যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নাম্বার। তবু অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নাম্বার দিয়ে কল করেছে। কল রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ? একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার টান না হয় নেই, আমারও তোমার প্রতি টান নেই, তবে জলজ্যান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি? রাবেয়া দাঁড়িয়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে কথা বলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো, ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চিরপরিচিত। এটা নয়। পিপাসার্ত মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট ফাটফাট করছে। বেশি প্যাচাল না পেরে যে ঠিকানাটা বলছি সেখানে চলে আসিস। আর আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা লেখা, কাহারল থানার নবায়াদ মসজিদ। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করছেন, কিন্তু অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানায় উল্লিখিত জায়গাটা ঢেপা নদীর তীরে নির্জন এলাকার দিকেই নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসল। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক এক জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্ত আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করল। অন্তু জবাব দিল গাছাড়াভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়। তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞেস করল, আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনের মতো মাথা নাড়ল, না। রাবেয়া চেয়ার এনে দিলেন। মুস্তাকিন বসে বলছিল, বাহাদুরি করে একে যাবেন না, ঠিক আছে? এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এ বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্ক নিতেও প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে এসে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই।
এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসের হাটের ওপর থেকে গড়িয়ে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গিয়েছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতর একটা ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে চলেছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেওয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে কালে গিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখল। ঘুপচির মতো ভেতরটা। বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে ভ্যাপসা পেট গুলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করল। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টেকার নয়। কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপদের। খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরাই তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুংড়ে উঠছিল। কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো। সবুজ আবর শ্যাওলা পড়েছে পুরনো বিল্ডিংয়ে। মগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে। দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এক অভিজাত্য বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার শাড়ি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল। টেবিলের ওপর শাড়ি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটো, মেডিসিনের পাতা, মুড়ানো কাগজ, বিটল বন, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছনে ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছন ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে ওঠে বিদ্যুতের মতো ধাক্কা খেল যেন অন্তুর ওপর। জয়! অন্তু হতবিহবল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল। এসবের জেরে এসব করছে? অথবা অন্তুকে দমাতে? অনেক প্রশ্ন, উত্তর নেই যথাযথ।
পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি হাসছে। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে, ওরা এইখানে নিয়ে আসেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা 4 হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু এক দৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞাসা করল, ওরা এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাঁচ প্যাঁচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জল জলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। তরুণাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিক তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, হারবাল, ওরা কেন নিয়ে আইছেন এইখানে? এইটা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙ্গুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস? বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডে বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে জান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ এসে জয়ের দিকে তাকায়। এতক্ষণ ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কি একটা বাউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী ঘরে জিজ্ঞেস করল, অন্তুর বাড়ির লোকেও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জল জল করে জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো। কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গল গল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাপের ওপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো। প্যাচ প্যাচে হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়ে আসছিস এইখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলেছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পরশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক, হ্যাঁ? অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেলল। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়নার দরকার নাই, বউডারে আনলেই পারতি। টাকা আর পরিশোধ করা লাগতো না। শ্যামরা দেখলাম জলে উঠছিল, অথচ টেহারও প্রয়োজন। কিছু বলবার পারে নাই। অন্তু অবাক হলো, বুক ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নায় রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় পুরানোর আগেই শোধ করে দেব। শালার সাওয়াল পারল তো না। সেই হয়রানি পেরেশানি হইল। দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটা নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক স্যামরাডা সুদ, আসল, সাদা, দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের ওপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের ওপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করল,
আমার আব্বু কোথায়? আহা, কথা তো শেষ হয় নাই। শোনো, আন্তিক স্যারারা আমার থেকে লুকায়, না পালায় যদি তোমারই আনতো আমার কাছে, তোমার বাপটারও এত ভোগান্তি হইতো না। স্যাহ, আমি জানতামই না তুমি এরও। অন্তুর কলিজাটা ছ্যাদ করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, তুই কি বললি? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণের জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে, টালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে, এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন এবং সন্ত্রাসটা পিচাসদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশের শার্ট থেকে অন্তুর হাতটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলে নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকাব ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামসে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তুর দৃঢ় বিশ্বাস জাগলো জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতো শোনালো, আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? আমার আব্বু কোথায়? আব্বু। তবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও অসহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদার উতলা হয়ে উঠেছে পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনার তাড়না আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিচাস যেমন রক্ত পেলে জল জলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়। অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, নেয়া দেয়া। তুমি কিছু চাইছো আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলল, পারে। তারপর একটু সপ্রতিভ হলো, আমি বুঝতে পারছি অন্তিকের টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথেও আনিনি, কথা দিচ্ছি আগামী। পলাশ আঙ্গুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের ওপর দিয়ে চেপে ধরল। হুস, এত কথা না, আমি চেয়ে নি, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল। তার সরলতা ব্যর্থ হলো বোধহয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, নেকাবটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখল পলাশকে। পলাশ এগিয়ে যায় আর একটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপরে গলার নিচে লেহন করার মতো হাত বোলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহবা দিয়ে। অন্তু হাত মুচড়ানোর বৃথা চেষ্টা করল না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু, আল্লাহ! কিন্তু হার মানল। আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজের হাতে খুলতে, খুলল না। সে অন্তুকেই বাধ্য করল। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অবধি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে একপাশে নষ্টা বলে মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর? ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতাছি, ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আসো।
ঠিক না, হাত বাড়ায় পলাশ। কিন্তু সেদিন এই মুহূর্তে কেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখল তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবু অন্তর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য হাসলো অন্তু নিজের ওপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে, যে চেহারাটা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। চোখ দুটো তার অধীর অপেক্ষায়। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের ওপর ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায় এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পিছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেওয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। সেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গিয়েছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে। বলছে জীবনে প্রথম হয়তো বহুল অনাকাঙ্ক্ষিত বস্তু সামনে দেখতে পেয়েছে তার চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটা পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে পোষ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু আসে যায়? পলাশ শেষে উঠল এবার শব্দ করে, আরে বাস, তোমার বাপের ঘরে যে এরকম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীর পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাবের এক অংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিজ হস্তে আর আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মোচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সেই জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেওয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমাউ করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়। চোখে মুখে আতঙ্ক, ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়, শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ, টলছে নুনে, চোখ খুলতে রাখতে পারছিল না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রাঙানো দাড়িওয়ালার থুতনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের সাথে ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে ঘুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা একলা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখিরির মতো ভিক্ষে চেয়ে উঠলেন, ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ, ওরে ছাড়ো। তুমি আমাকে মারো, ও পলাশ, আমাকে মারো, দেখবে ঠিক আন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শোনো,
আমি আমার সব দিয়ে দেব, তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব। পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়াই বোধ হয়। জয় এক দৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ও ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশরুই গাঁথা ছিল, তার ওপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি চত্ব সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখনো ওর রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপ বোনের ওপরে কোমর সংলগ্ন কাশেরুখানা টান ফেলার মতো। তার চিকিৎসা করতে পিঠে স্টেনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপমা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগস দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। ওরও তখন প্রায় ছোট, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের? বাপেরা কি এমনই হয় সব বাপ? তাইলে তার বাপ কেন তাকে ফেলে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য? ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তর ওপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুও অপমান হয়েছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসল। কাকা, ডাক্তার কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছাড়া ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যু ঘোষণা করে হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগী আত্মীয়রাই চেঁচায় কাঁদে। সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মায়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মায়াডারে দেন, সব মাফ। আমজাদ সাহেবের বোধশক্তি ড্রাগসের কাছে বিলুপ্ত প্রায়। পলাশ চমৎকার একটা প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে, জানেন তো। অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের উপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রেখে জোর করেই, কুকুর যেমন গন্ধ শোকে ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানে শিরাগুলো ফুলে উঠেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তু এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যগুলোকে আজ সিনেমার দৃশ্য নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুল মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘেঁষল একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন, ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছনে ফেরে, ছাড়েন ওরে, আর দরকার নেই, এই যথেষ্ট। আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসল। চুপচাপ গিলে যে আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই ছাড়েন ওরে, ছাড়তে বলতেছি আমি। উজ্জ্বল লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছড়, ছাড়তে বলতেছি না, ছড়। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করল যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ এসে উঠল।
জয়, আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস। আমি কি তুই জানিস? কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস? হুঁশ আছে? একটা মাগিরে ছাড়াইতে তুই কেমনে কি? জয়, আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই। আপনি ওরে ধরেন, সমস্যা নাই। আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন, এরপর যা মন চাই করবেন। পারলে টেনে টুনে ছেড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি, আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি শুয়ার নাচতাছে ভাই। মন চাচ্ছে সবগুলারে একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন এইটা আপনি শুনতেছেন না, এইটাই সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পিছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থান পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কালে জ্বলন্ত সিগারেট হুলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল। তখন কেমন লেগেছিল আব্বুর? আর্তনাদ করে থামতে বলেছিল ওদের? জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জল করে উঠল। মুখে সেই প্যাঁচপ্যাঁচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক এভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজিল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিন ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকির সাওয়াল যদি 2000 উপস্থিত থাকে, আমি জয় আমির 1,000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার মতো কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হব, জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলা থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয়েরও চমৎকার করে হাসল। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসল। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন জলদি ওঠো। হাজার হোক আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড়জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করব তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন ঈশার আজান পড়েছে চারিদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। ঠান্ডায় অন্তু থরথর করে কেঁপে উঠছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে। জয় এখান থেকে তাকে কোথায় নিয়ে যাবে? সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আর এক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তুর শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কী করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে 3জনই ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এইটা। অন্তুর বুকের ধরফরানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিবেছে। তবুও সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর।
অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো, সে এসব করছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো, তাই বলে আরমিনের বাপরে সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখলো আরমিনকে। চোখ দুটো আক্রোশে জল জল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে এসেছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেঁটে ফেলল। চোখে এসে পানি জমল একদলা। ভেতরের যন্ত্রণা ধিক্কার দিল ওকে। বোকামে, তুই তো জবাই হয়েই গিয়েছিস, তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তার শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজালে উঠেছে। নাটক না করে সামনে হাট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আর একটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর ভ্রমই নয়, বোধ হয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরো দুটো পুরুষ অবয়ব। চট করে হোলস্টারে হাত গেল, পিস্তলটা বের করেই তাক করে ধরল। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছে মিছে গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আর একটু হলেই খানিক পর 3টা লাট উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেম, অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মশকরা অবশ্য জয়ের কাছ থেকেই আশা করা যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল, ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো জান তাইলে, আমার গাড়ি আসবে, ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। মুস্তাকিন হাসল। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দুলালো। ওরা চলে যেতেই জয় পেছনে তাকায়। পুরনো 2 তলার রুফটপ থেকে পলাশের জল জলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করলো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের ওপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না, তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না, ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধ হয় অন্তুর মতোই হয়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর উপর 2 হাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ যেখানে বসা ছিল তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরো ঘোলাটে। জয়ের আচরণ আরো রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বহল মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একরোখার মতো করে বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরেই কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনের দুটো, কারটাকে প্রাধান্য দেব? আমারটাকে। এই পর্যায়ে যেতে লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণ ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো করে বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভেবেছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম।
যখন উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের, সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না, তার নিজের কথা ভাবার অবকাশ নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানে সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কুলসিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙ্গুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। তারা চলছে, আর আসছে না দৃশ্যটা। টপটা অন্ধকার, রাত হয়ে গিয়েছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল, এত তাড়াতাড়ি রাত নামলো। টপ ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়ালে নিশ্চয়ই ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এইটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কি হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর? জানে না ও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার ধমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথায় পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রার বুপ্রেনড্রফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতগুলোর দেহচিহ্নে রয়েছে, পরবর্তীতে সেসব স্থানে টিউবার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে? এই প্রশ্ন উঠলে চিকিৎসাবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডাক্তার। গভীর ক্ষত মানসিকতায়। কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একযোগে নেওয়া বোধ হয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকোতে চাইছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইম্প্যাক্টেড তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটা ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে? মুস্তাকিন থামল। রিল্যাক্স ডক্টর সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি না। তবে অন্তুর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাইছি। আমিও জানি না কি হয়েছে, ওর কি অবস্থা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার। মেন্টালি প্রেশারের ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। শি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখন অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের রাস্তা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখনো পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সবকিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গিয়েছে, কাউকে একটু পাঠা দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের মধ্যে এই দূরত্ব। সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল, হামজা আনতে যায়নি। আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে।
এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাচ্ছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এই সব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কহনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুঁচকে আছে। সোফাতে মাথা টেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার দক্ষ হাত তার, তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরিরাঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাহিরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে হেঁটে কিছুটা দূরে। আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখলো। কেউ ভোট নিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনো সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়া স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিতে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙ্গুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল। রাস্তায় উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাঝারে রাস্তা না, সেখানে ঢুকতেই নাক কুচকে ফেলল রাহাত। ভাই, কেন ঢুকতাছেন? বাইরে খাড়াইয়া দুধওয়ালা ব্যাটারে ডাইক্কা আনি, গন্ধ লাগতাছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেওয়ালের দিকে। তখনও গান গাইছে, জয় বাংলা, বাংলার জয় হবে 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 জয়। জয় আমির আর বাংলার জয় থেমে গেল। আর একটালার আবার গান ধরল, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাছা পেছনে গুছে এক লাফে চড়ে গেল প্রাচীরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝার শুধু চেয়ারে স্ক্র্যাচ ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই জাদুর দুনিয়ায় বলতে যদি কিছু থাকে সেটা তো মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতির সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো। আবার তলে তলে হামজা জয়কেও হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহায়েত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিন কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যারোপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেওয়ার সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজেই সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন। কন ভাই? বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেনমেন্ট। নিঃশব্দ শীতের রাত, 1:30টা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবিয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনে ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব। মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক সেদিন বিয়ে করে আনলো। আমজাদ সাহেব ভৎসনা করছিল তাকে। অন্তিক জবর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারে না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সেভাবে সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বশে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল, সে প্রমাণ করে দেখাবে। সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার দিয়ে এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে।
মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা আন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার। কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গহনা বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেন তারা মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেওয়ার জন্য যে আয়টা দোকান থেকে হওয়ার কথা, তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলে খেয়ে ফেলত। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানা করে আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসেবে নির্দিষ্ট টাকা সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে কথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিন এসে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেয়াল যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠছিল। মার্জিয়া জেদি মেয়ে, তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ি গহনাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এ বাড়ির লোকেদের দায় করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এজন্য সহ্যই করতে পারেনি কোনোদিন। অন্তুর গালবে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নায় আওয়াজও অথবা মুখের ভাবভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চোকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায় এই মূল্য চোকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসেবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলা সেই সব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বেঁকিয়ে হাসল। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের ওপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন। তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদেই সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস, তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবিয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবিয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকে এইভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ। তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গিয়েছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো এক গলায় দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানো কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে।